আলফা। আবার কে ছিল যেন বের হয়ে গেল মনে হয়, সামিহা মনে হয় বের হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এই সবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে একটু পর পর, বাড়ার বদলে কমতেছে সব। সমস্যা। আমরা ওরা আসতে থাকুক, আমরা হচ্ছে একটু সূত্রটা লিখে ফেলি। কতদিন যেই সূত্রটা শিখছিলাম হচ্ছে টিসি বাই 5 তোমার টিকে মাইনাস 73.15 বাই কত 5, তাই না? টিএফ বাই হচ্ছে তোমার টিএফ মাইনাস 32 পরে আসছে। ঠিক আছে, সবাই মোটামুটি সবাই আর কি আসছে। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা এই সূত্রটা শিখছিলাম। এখন এখান থেকে তোমার একটা প্রশ্ন আসে মাঝে মাঝেই, তোমার দুইটা ইয়েকে কোন তাপমাত্রায়, তোমার দুইটা ভ্যালু সেম, মানে ধরো যে বললো যে কোন তাপমাত্রায় কি বলে সেলসিয়াস এবং ডিগ্রি সেলসিয়াস এবং ডিগ্রি ফারেনহাইট এর মান একই। মানে প্রশ্নটা তো বুঝতে পারছো যে আসলে কোন তাপমাত্রায় এমন কোনো মান কি আছে যেই মানে গিয়ে ডিগ্রি সেলসিয়াস এবং ডিগ্রি ফারেনহাইট সেম হয়ে যায়। মানে এত ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু ধরো যে এক্স ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু এক্স ডিগ্রি ফারেনহাইট। এটা কি পসিবল? কোন তাপমাত্রায় এটা হওয়ার সম্ভব? এটা কিন্তু সম্ভব, বা এটা কিন্তু হয়। তো এই ম্যাথগুলো আসলে কীভাবে করবো? এই ম্যাথগুলো আমরা সলভ করবো কীভাবে? দেখো, যদি দুইটা তাপমাত্রা দিয়ে বলে যে কোন তাপমাত্রায় এই দুইটা সমান কিনা, যেহেতু ডিগ্রি ফারেনহাইট এবং ডিগ্রি সেলসিয়াসের কথা বলছে আমাদের, তো আমি ডিগ্রি ফারেনহাইট আর ডিগ্রি সেলসিয়াসের ইয়েটা নিয়ে আসবো, সূত্রটা। তাহলে লিখবো আমরা জানি টিসি বাই 5 ইকুয়াল টু টিএফ মাইনাস 32/9। তো এখানে যেহেতু দুইটা তাপমাত্রা সমান হয়ে যাবে, তাহলে আমি টিসি ইকুয়াল টু টিএফ লিখতে পারি না? এটা লিখতে পারি, তাই তো? মানে তুমি টিএফকে টিসি দিয়ে কনভার্ট করতে পারি, বা টিসিকে টিএফ দিয়ে কনভার্ট করতে পারি। মানে বা তুমি দুইটাকে আমি এক্সও লিখতে পারি, যে আমি দুইটার বদলে ধরলাম এটা ইকুয়াল টু এক্স, এটাও দিতে পারি, তাই না? তাহলে তুমি এটা যেহেতু এক তাপমাত্রা একই, তাহলে তুমি লিখতে পারো যে দুইটাকে আমি টিসি বানাই ফেলি, বা চাইলে এক্সও নিয়ে নিতে পারো দুইটাতে। হ্যাঁ, টিসি, দুইটাকে আমি টিসি লিখবো যেহেতু দুইটা তাপমাত্রায় সমান হবে। তাহলে টিসি মাইনাস 32/9। আমি একটা ফোন রিসিভ করি, আমাকে 2-3 মিনিট সময় দাও। অনেক হ্যালো। হ্যাঁ মা, এই তো পড়াই। হ্যাঁ অনলাইনে পরে, হ্যাঁ 11টা পর্যন্ত পড়াবই। ঘুমাও না কেন? সমস্যা ওইদিকে তো কোনো সমস্যা টমস্যা হয় নাই নাকি? না করি নাই, করবো। ঠিক আছে তাইলে। হুম 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 হুম
হ্যাঁ, তো ভালোই ভালোই বিভিন্ন জায়গায় ইয়ে করতেছে, বিভিন্ন জায়গায় যারা স্টুডেন্ট তারা মন্দির টন্দির পাহারা দিচ্ছে, কারণ অনেক জায়গায় তো হামলা টামলা করে, কিন্তু ওরা এখন মন্দির টন্দির মানে যারা বোঝে তারা পাহারা টারা দিচ্ছে, মুসলমানরাই মন্দির টন্দির। হুম হুম বিভিন্ন কলেজে ভার্সিটিতে লেখাপড়া করি, এখন হুম কোনো ভয় নাই। ফোন নাম্বার রাখে না, খালি ফোন তিনটে নাম্বার থেকে এসে হুম, ঠিক আছে, ভালো হয়েছে। স্যার স্লাইড দেখতে পাচ্ছি না। রাখো সাবধানে। আচ্ছা ঠিক আছে। এই দেখা যাচ্ছে না স্লাইড? এই স্লাইড কেন দেখা যাচ্ছে না, কি বলো? স্যার আমি সারা। সারা তুমি গতদিন দেখতে পাচ্ছিলা? ইয়েস স্যার। তুমি আরেকবার বের হয়ে আসো তো, আমি আরেকবার তো ইয়ে করলাম, আমি আরেকবার প্রেজেন্ট করতেছি, দাঁড়াও আরেকবার দিচ্ছি। বুঝলাম না তোমাদের এটা সম্ভবত নেটওয়ার্ক ইস্যুর জন্যই হচ্ছে, বুঝছো, তাছাড়া কিছু না। সর্বোচ্চ তুমি আরেকটা কাজ করতে পারো, তুমি পুরাটা ওই তোমার মিটটা কেটে দিয়ে মিটটাকে আসলে ক্লিন করতে হবে, ওই যে ক্যাশে থেকে যায়, তারপরে আবার ঢুকতে হবে, বুঝছো, তখন তুমি দেখতে পাবা সবাই। এখন দেখা যাচ্ছে, বাকিরা দেখতে পাচ্ছ না? ইয়েস স্যার। হ্যাঁ, এই মিটটা পুরাটা কেটে দিয়ে আবার আসবা, তাইলে তাইলে একটু সলভ হওয়ার পসিবিলিটি থাকবে। ঠিক আছে, একবার বের হয়ে আবার আসো। ওকে, আচ্ছা, এটা তো তোমরা এতক্ষণে সলভও করে ফেলতে পারতা, যারা বুদ্ধিমান তারা তো সলভ করে ফেলা উচিত ছিল। এটা করছো? স্যার হ্যাঁ বলো। এখানে কি দুইটাকে টিসির বদলে টিএফও করা যায় তো? হ্যাঁ হ্যাঁ, দুইটাকে টিএসসির বদলে টিএফও করা যাইতো, দুইটাকে টিএফ টিসি বাদ দিয়ে এক্সও করা যাইতো। তুমি x/5 ইকুয়াল টু x/, এটাই আমার সুন্দর লাগে আর কি, কিন্তু বেশিরভাগ আসলে মানে এইভাবেই করে, যে কোনো টিসি বা টিসিতে কনভার্ট করে বেশিরভাগ বইগুলোতে। এর জন্য আমরা টিসি বা টিএফ দিলাম। এক্স করলেও হইতো, এক্স করলে তুমি আরও ইজি, এটা আরও ইজি প্রসেসে, মানে আরও দেখতে সুন্দর লাগে, যে খুব সহজে সলভ করা যাইতো আর কি, এরকম লাগে। জিনিসটা একই। তুমি এটাকে আসলে কি লিখবা, তুমি এই যে করে ফেলো, 9TC ইকুয়াল টু 5TC মাইনাস তোমার এই যে কত হয়, 5 দ্বিগুণী 10-এর 0, 3 5 15, 160 হয় নাকি? হ্যাঁ 160ই হবে, দেখি আসছো। এখন দেখতে পারো সারা? নো স্যার। কি বলো? এখন দেখতে না পারলে তুমি তুমি কি মিট দিয়ে মোবাইল দিয়ে ঢুকছো, তাই তো? ইয়েস স্যার। এটা তোমার নেটওয়ার্ক ইস্যু, তাছাড়া আর কিচ্ছু না। তুমি মোবাইল ডেটা দিয়ে চালাচ্ছ নাকি ওয়াইফাই? স্যার ওয়াইফাই। ওয়াইফাই সমস্যা হইতে পারে, বুঝছো। স্যার এখন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, তাহলে ওকে গুড, ঠিক আছে ওকে। তাহলে এখন দেখো, তাহলে এটাকে যদি আমি ইয়ে করি, বা দেই, মানে বা তোমার 9TC মাইনাস 5TC ইকুয়াল টু মাইনাস 160, তাই না? বা তোমার কত, তোমার হচ্ছে 4TC ইকুয়াল টু মাইনাস 160। এটা যদি আমি আরেকটু সলভ করি, তাহলে কী দাঁড়াবে দেখো তো, এই যে আমরা, আচ্ছা ঠিক আছে, বা টিসি ইকুয়াল টু কী হবে, 4 দিয়ে ভাগ করলে -40, তাই তো? তাহলে আমার উত্তরটা হবে এইরকম যে -40 ডিগ্রি সেলসিয়াসে ডিগ্রি সেলসিয়াস এবং ডিগ্রি ফারেনহাইট একই, তার মানে -40 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু -40 ডিগ্রি ফারেনহাইট। এটা তো লেখা যাবে না, এটা লিখতে হবে যে অর্থাৎ অতএব -40 ডিগ্রি সেলসিয়াস ও ডিগ্রি ফারেনহাইট স্কেল একই মান দিয়ে, বা মান একই, এত মানে হচ্ছে আর দুইটা স্কেলই একই, বুঝছি? -40তে মানে -40 ডিগ্রিও যে কথা, মাইনাস তোমার 40 ডিগ্রি ফারেনহাইটও সেই কথা, বুঝতে পারছি? স্যার হ্যাঁ বলো। এই তিনটারও কি একসাথে করা যায়?
মানে সেম তাপমাত্রায় এরা হচ্ছে আর কি একই মান দিবে? তিনটা হ্যাঁ করতে পারবা কিভাবে তুমি এখন? না না, তিনটা করতে পারবে না। তিনটে একই মান দিবে? তিনটে একই মান কখনো দেয় না। তিনটে একই মান দিবে একমাত্র ইয়েতে পরম শূন্য তাপমাত্রায়, যেটা আমি দেখাচ্ছি আর কি। তিনটে একই মান দেয়া আসলে তিনটা গিয়ে একসাথে ম্যাচ হবে না, বুঝছো? তিনটা করে দেখতে পারো তুমি, কিন্তু এটা সলভ হবে কি? সলভ হবে না। সলভ হইলেও তোমাকে আসলে ওই যে পরে করতে হবে, কিছু দিয়ে গুণ করতে হবে যাতে একসাথে ম্যাচ করানোর জন্য। তো সেটা দেখা যাবে তোমার -273 ডিগ্রি থেকেও নিচে চলে গেছে, মানে পরম শূন্য থেকেও নিচে চলে যেতে পারে, যাওয়ার কথা আর কি। তুমি একটা সলভ করে দেখো তো। তুমি আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটাই সলভ করো, তাইলেই বেরোয় যাবে। আমি বের করছি কি ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি ফারেনহাইট না, তুমি বের করো হচ্ছে ডিগ্রি ফারেনহাইট আর হচ্ছে তোমার ডিগ্রি কেলভিন। আমি দিয়ে দিচ্ছি, লিখে দিচ্ছি আর কি। তোমার এই দুটাকে তো আমি যেমন কি করছি, এইটার এটার মধ্যে কম্পেয়ার করে এক টেম্পারেচার বের করছি। তুমি এই দুটার মধ্যে কম্পেয়ার করে বের করবা, হ্যাঁ, এইটার থেকে কোনটা বের হয়। তারপরে আসলে এই দুইটার ভ্যালু ভিন্ন, সেম আসবে না। এই দুটার ভ্যালু ধরো যে 300 সামথিং আসবে। এখন এইটার সাথে আবার এইটার সমন্বয় করা, এইটার 40 আবার এইটার 40, এটাকে আসলে তোমার ওই যে গুণ ভাগ করে সমন্বয় করতে হবে, যেটা তোমার পরম শূন্যেরও কম বেশি হয়ে যাবে। আমি পরম শূন্যটা একটু বুঝাবো এখন, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটা হোমওয়ার্ক দিই যে তোমার কত ডিগ্রিতে কি যেন দিয়েছিলাম, প্রশ্নই তো ভুলে গেলাম, যে কোন তাপমাত্রায় মান একই, কোন তাপমাত্রায় কেলভিন ও ডিগ্রি ফারেনহাইট স্কেলের মান একই। ঠিক আছে, এটা বাসায় করবা, এটা হোমওয়ার্ক। বের করা খুব কঠিন না, তোমাদের কাছে এগুলো ওয়ান্টুর ব্যাপার, ছেলে খেলা হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমি বারবার একটা কথা আসতেছে যে পরম শূন্য। পরম শূন্যটা কি? পরম শূন্য কি এখন পড়ানোর? হ্যাঁ, এখন আসলে একটু পরে ওই যে লাগবে না, গ্যাস ট্যাস আসবে, তো একটু পরে লাগবে। আমি এটা বলেই, মানে যেহেতু বারবার এই কথাটা আসতেছে, ওই যে 273-এর বিষয়টা কোথা থেকে আসলো, কেলভিনে 273 যেই বারবার বলতেছি, এইটা কোথা থেকে আসলো সেটা আমি একটু পড়াচ্ছি। এটাকে বলা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা বলে একটা টার্ম আছে। শূন্য বানান ভুল মনে হয়, শূন্য তাপমাত্রা। আচ্ছা, পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে, এটা একটা তোমার থিওরিক্যাল তাপমাত্রা, এটা আসলে প্র্যাকটিক্যালি পসিবল না। প্র্যাকটিক্যালি পসিবল না, এটা একটা থিওরিক্যাল তাপমাত্রা। তো পরম শূন্য তাপমাত্রার কনসেপ্টটা হচ্ছে যে কোনো গ্যাস বা যে কোনো গ্যাস, তোমার যদি এই গ্যাসের তো আসলে তাপ দিলে আয়তন বাড়ে, তাই না? তুমি তাপ যদি দেই তাহলে এটা আয়তন বাড়ে, তাই তো? তাপ দিলে আয়তন বাড়বে। আর তাপ যদি কমাই তাহলে এটা আয়তন কমবে, নাকি? এটুকু তো আমরা অন্তত জানি। গ্যাসে শক্তি দিলে বা তাপমাত্রা বাড়াইলে আয়তন বাড়ে। এটা যদি টেম্পারেচার বাড়াই আয়তন বাড়ে, টেম্পারেচার কমাইলে আয়তন কমে। তাহলে যদি আমি টেম্পারেচার অনেক কমাইতে থাকি তাহলে কি তাপমাত্রা কমতে থাকবে না? কমতে থাকবে না, সরি, আয়তন কমতে থাকবে না? তো আয়তন কমতে কমতে, মানে তার মানে আমি বলতে পারি যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক, এটা বলতে পারি। তো তাপমাত্রা কমাইতে 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 এমন একটা সময় যদি আমি অনেক কমাই নিয়ে আসতে পারি, তো এক সময় থিওরিটিক্যালি এটার আয়তন শূন্য হয়ে যাবে। আয়তন শূন্য মানে গ্যাস থাকবেই না। আয়তন শূন্য মানে কি? গ্যাসের কোনো আয়তন নাই। এটা কি হইতে পারে? এটা তো আসলে হইতে পারে না, কিন্তু এটা যদি ম্যাথমেটিক্যালি সলভ করা হয় দেখা যায় -273.15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গিয়ে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। হ্যাঁ, আয়তন শূন্য হয়, বুঝতে পারছো? কোনো গ্যাসের আয়তন শূন্য করতে আমাকে তো
তুমি ধরো পানির কথাই বললাম, পানি হচ্ছে 0°C তাপমাত্রায় কীভাবে বরফ হয়ে যায়, 0°C হচ্ছে বরফ হয়ে যায়। তো এই পানিটাকেই তুমি যদি আরও কমাইতে থাকো তাহলে এখানে যদি তুমি এখানে যদি এক সময় হচ্ছে -273.15 আসো, তাহলে এটার আর কোনো আয়তনই থাকবে না, ভ্যানিশ হয়ে যাবে থিওরিক্যালি, বুঝছো? তো এই যেই -273°C তাপমাত্রা, এটাকে বলে হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। হ্যাঁ, তো এটা হচ্ছে এটাকে পরম শূন্য তাপমাত্রা বলে, বা এটাকে তোমার 0 কেলভিনও বলে, 0 কেলভিনও বলে। ওই কেলভিনের হিসাবটা আসলে পরম শূন্য থেকেই আসছে একদম। এই শূন্য জায়গাটাকে বলে 0 কেলভিন, 0 ওকে না, এটা কিন্তু 0 কেলভিন আর কি। এটাকে যেখানে আয়তন নাই সেখানে বলে 0 কেলভিন। এইটার থেকে 273 আগাইলে, মানে 273 প্লাস করলে 273.15 যদি আমি যোগ করি তাইলে আসে এটা হচ্ছে 273.15 কেলভিন, বুঝতে পারছো? এমন ওই যে কোনো বরফের নিম্ন স্থিরাঙ্ক ছিল না 273, পানির নিম্ন স্থিরাঙ্ক 273 ছিল, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373 ছিল, তাই না? এটা এখান থেকেই আসছে। এটাই হচ্ছে 0°C, আর এটা হচ্ছে তোমার 100°C। আবার এটার পেছনে গেলে, এটার নিচে যদি যাই আমি -273.15°C যাই, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 0 কেলভিন। এই 0 কেলভিনটা মানে আমার কেলভিনের মানটাই আসলে তোমার এই যারা এই সূত্রটা দিছে আর কি, যে আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্কটা যারা দিছে, বয়েল, চার্লস আর তোমার অ্যাভোগাড্রো, এরা দিছে, এরা আমরা পড়বো, এটা হচ্ছে কিছু দুইটা প্রসারণ পড়ার পরে আর কি। তো তারা আসলে কেলভিনের ধারণাটা আনছে, এর জন্য ওই কেলভিনের বিষয়টা হচ্ছে 273 কম বেশি হয়, বুঝছি? আচ্ছা, অনেক কিছু বুঝাই ফেলছি, এইটুকু আর কি জানলেই হবে। ওকে, এবার আসো আমরা আমাদের বইয়ের পড়ার সামনে আগাই। স্যার হ্যাঁ, বলো। হ্যাঁ, কে ডাকলা? কি তোমরা তুলতেছিলা নাকি? পদার্থের প্রসারণ, এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং প্রয়োজনীয় একটা অংশ, মানে এখান থেকে ম্যাথ হয়। পদার্থের প্রসারণ আমি প্রথমে পড়বো হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ অলরেডি কিন্তু আমরা কঠিন পদার্থের প্রসারণ পড়তেছি এখন আপাতত। হ্যাঁ, কঠিন পদার্থের প্রসারণ পড়তেছি। অলরেডি আমরা এটা জানি, তাপ দিলে কোনো বস্তুর বাড়ে, আকার, আয়তন ইত্যাদি ইত্যাদি বাড়ে আর কি। তো আমি এখন যেহেতু দৈর্ঘ্য প্রসারণ নিয়ে পড়বো, আমার হাতের লেখা ইদানিং খারাপ হচ্ছে আস্তে আস্তে, শুধু দৈর্ঘ্য প্রসারণ নিয়ে পড়বো। আমি শুধু হচ্ছে দৈর্ঘ্যটাই আমি হিসাব নিকাশ করব। তো আমি ধরলাম আমার কাছে আসলে একটা তার আছে, চিকন লম্বা তার, বা একটা বস্তু, মানে আর কি কঠিন বস্তু, যেটার আদি দৈর্ঘ্য হচ্ছে L1, আদি দৈর্ঘ্য L1। হ্যাঁ, এইটাকে আমি তাপ দিলাম, তাপ দেওয়ার ফলে এটা একটু বেড়ে গেল, মানে এটা একটু বড় হয়ে গেল। তাপ দিলে তো পদার্থের যেহেতু প্রসারণ হয়, তাপ দেওয়ার ফলে এটা একটু বড় হয়ে গেল। তো বড় হওয়ার পরে এটা হয়ে গেল হচ্ছে L2 হয়ে গেল। তাহলে এখানে আমি বলতে পারি যে এটার দৈর্ঘ্যের পরিবর্তন, এখানে আমি বলতে পারি না, এটাই হচ্ছে আদি দৈর্ঘ্য হচ্ছে যদি L1 হয়, আদি দৈর্ঘ্য সমান হচ্ছে L1, তারপরে চূড়ান্ত দৈর্ঘ্য বা শেষ দৈর্ঘ্য, বা চূড়ান্ত দৈর্ঘ্য, শেষ দৈর্ঘ্য লিখি শেষ দৈর্ঘ্য, বা চূড়ান্ত দৈর্ঘ্য লেখে এটা আর কি। আচ্ছা, শেষই লিখি, শেষ সহজ আছে। শেষ দৈর্ঘ্য হচ্ছে L2 বা চূড়ান্ত দৈর্ঘ্য এটাকে বলে। তো এখানে দৈর্ঘ্যের পরিবর্তন কত, দৈর্ঘ্যের কতটুকু পরিবর্তন হয়েছে? দৈর্ঘ্যের
পরিবর্তন আমি লিখতে পারবো হচ্ছে তোমার L2 মাইনাস চূড়ান্ত দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য, এটা চূড়ান্তই লিখি, স্যার ওখানে L1 হবে না? হ্যাঁ L1, সরি ভুল করি বুঝছো। আচ্ছা L1, হ্যাঁ চূড়ান্ত দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে এতটুকু। এই দৈর্ঘ্যটা তো পরিবর্তন হয়েছে আসলে তাপ প্রয়োগের ফলে। ধরো তাপমাত্রা আগে ছিল হচ্ছে তোমার T1 আর তাপমাত্রা পরে দিছি, তাপ প্রয়োগ করছি, তাপ প্রয়োগ করার ফলে তাপমাত্রা বেড়ে গেছে। তাপমাত্রা আগে ছিল T1, পরে হয়েছে T2, ঠিক আছে। তাহলে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে তোমার L2 মাইনাস L1, এটা বলা যায়। তাহলে এখন আমি একটু বের করি তো দৈর্ঘ্যের কত অংশ, মানে আদি দৈর্ঘ্যের কতটুকু পরিবর্তন হলো, আগে কতটুকু পরিবর্তন হইল। ওই যে তোমার শতকরা হিসাবে কি করতাম, আদি দৈর্ঘ্য বাই দৈর্ঘ্যের পরিবর্তন, মানে দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য ইন্টু 100, এটা করতাম না। তাহলে আমরা হচ্ছে দৈর্ঘ্যের কত অংশ পরিবর্তন হয়েছে এটা বের করবো আমরা। হ্যাঁ, দৈর্ঘ্যের কত অংশ পরিবর্তন, দেখো বের করি। তাহলে দৈর্ঘ্যের কত অংশ পরিবর্তন, এটা কত হবে, মানে কত অংশের মধ্যে তোমার দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য L2 মাইনাস L1, দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। আদি দৈর্ঘ্য কত ছিল, L1 ছিল, L1 ছিল। তুমি এখানে বড় হাতের L ইউজ করতে পারো, বড় হাতের L তোমাদের বই ইউজ করা আছে, তুমি বড় হাতের ইউজ করো, এটা দৈর্ঘ্যের পরিবর্তন বাই হচ্ছে আদি দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এখন আমি একটু হিসাব করি যে এটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন। তাইলে এখান থেকে T1 থেকে T2 গেছে, তাহলে এখানে তাপমাত্রার পরিবর্তন কত, তাপমাত্রার পরিবর্তন হবে হচ্ছে তোমার T2 মাইনাস T1, তাই না। তাইলে তাপমাত্রার পরিবর্তন এত। তাহলে আমি যদি এখন একটু একক ঐকিক নিয়ম করি যে এত তাপমাত্রার পরিবর্তনে দৈর্ঘ্যের পরিবর্তন হয় এত, তাহলে 1 ডিগ্রি তাপমাত্রার পরিবর্তনে, মানে তোমার ঐকিক নিয়ম অনুযায়ী 1 বা প্রতি ডিগ্রি বলি একক তাপমাত্রা পরিবর্তনে, বলি একক বা 1 ডিগ্রি বলি, আমার সহজ করে বলি 1 ডিগ্রি, একক বললে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। তাপমাত্রা পরিবর্তনে দৈর্ঘ্যের কত অংশ পরিবর্তন, দৈর্ঘ্যের কত অংশ পরিবর্তন ইকুয়াল টু কি হবে, তাইলে তোমার L2 মাইনাস L1 বাই হচ্ছে তোমার L1 তো ছিল, এইটা তো আগেই, তার নিচে জাস্ট কি হবে ওই যেই T2 মাইনাস T1, তাই তো হবে ঐকিক নিয়ম অনুযায়ী। কারণ ওই এত T2 মাইনাস T1 পরিবর্তনে হয় হচ্ছে তোমার কত, পরিবর্তনে হয় এত, তাই না। তাহলে একক ডিগ্রি পরিবর্তনে হবে কি, ওইটা বাই ওই তোমার T2 মাইনাস T1। আর এই যে 1 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তনে কোনো পদার্থের দৈর্ঘ্য ঠিক কতটুকু বৃদ্ধি পাইল, 1 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তনে বা একক দৈর্ঘ্য একক তাপমাত্রা পরিবর্তনে কোনো পদার্থের দৈর্ঘ্য ঠিক কতটুকু বৃদ্ধি পাইল, সেই পরিমাণটাই হচ্ছে তোমার ওই পদার্থের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ, ওই পদার্থের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ, দৈর্ঘ্য প্রসারণ সহগ, যেটাকে আলফা দিয়ে প্রকাশ করা হয়। দৈর্ঘ্য প্রসারণ সহগকে আলফা দিয়ে প্রকাশ করা হয়। এটার এই চিহ্নটাও যে অনেকটা হচ্ছে তোমার এর মতো আলফা তো চিহ্ন মনে হয়, এরকম আলফা আমরা আগেও লিখছি। আলফা ইকুয়াল টু তোমার L2 মাইনাস L1 বাই T2 মাইনাস T1। তার মানে দৈর্ঘ্য প্রসারণ সহগ কি, একক দৈর্ঘ্য পরিবর্তন, মানে একক ডিগ্রি তাপমাত্রা পরিবর্তনে কোনো পদার্থের ঠিক যত অংশ দৈর্ঘ্যের পরিবর্তন হয়
তাকেই বলে ওই পদার্থের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ। ঠিক আছে, এটাকে আমি আরেকটা পেজে লিখে আমি এটাকে একটু সরল করার চেষ্টা করি। তাহলে আমি বললাম যে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল টু হচ্ছে তোমার L2 মাইনাস L1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের স্লাইডে একটু যাবেন এক মিনিট। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই। হ্যাঁ হইছে। ওকে, আচ্ছা দেখো, তাহলে L2 মাইনাস L1, এটা হচ্ছে L2 মাইনাস L1, আর নিচে ছিল হচ্ছে তোমার L1 বাই হচ্ছে T2 মাইনাস T1, তাই না? এটাকে আমি একটু সরল করি, একটু সলভ করি ইকুয়েশন। তো সলভ করলে কি হয়, এখানে হচ্ছে L2 মাইনাস L1 ইকুয়াল টু আলফা ইন্টু L1 T2 মাইনাস T1। হ্যাঁ, এটা হবে। বা আচ্ছা, আমি এটাকে একটু বড় হাতের ইয়েতে নিয়ে যাই, বড় হাত দেওয়াটাই এটা বেটার। T2 লেখা ইকুয়াল টু লেখা যায় হচ্ছে, সরি, L2 ইকুয়াল টু লেখা যায় L1, এই L1টা তো মাইনাস ছিল, প্লাস হয়ে গেলে এই পাশে চলে আসে প্লাস আলফা L1 T2 মাইনাস T1, তাই না? তাহলে এটা কি ছিল বলো তো? এটা ছিল কিন্তু চূড়ান্ত দৈর্ঘ্য। এটা ছিল কিন্তু, তার মানে কোনো বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি বা চূড়ান্ত দৈর্ঘ্য কত হবে, এটা হচ্ছে চূড়ান্ত দৈর্ঘ্য, এটা হচ্ছে আদি দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, তাই না? দৈর্ঘ্য প্রসারণ সহগ, ঠিক আছে? এই দৈর্ঘ্য প্রসারণ সহগটা কিন্তু প্রত্যেকটা উপাদানের জন্য ভিন্ন ভিন্ন। এই দৈর্ঘ্য প্রসারণ সহগটা প্রত্যেকটা পদার্থের উপাদানের জন্য ভিন্ন ভিন্ন। প্রত্যেকটা পদার্থের উপাদান বলতে আমি কি বোঝাচ্ছি, এটা যদি আমার একটু বলে, এটা উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলা হয় হচ্ছে উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ। উপাদানের বলতে ধরো তামার তার, এক হচ্ছে তামার একরকম দৈর্ঘ্য প্রসারণ সহগ হবে, লোহার একরকম হবে, হ্যাঁ, সোনার একরকম হবে, হ্যাঁ, বা রূপার একরকম হবে। প্রত্যেকটা পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ ভিন্ন ভিন্ন, আর দৈর্ঘ্য প্রসারণ সহগের উপর নির্ভর করে কোনো পদার্থে তাপ দিলে কে কতটুকু বাড়বে, কে কত কম বাড়বে বা বেশি বাড়বে। তোমাকে যদি সহজ একটা ইয়ে দেখাই, শোনা, হ্যাঁ, তো তুমি ধরো এই যে একটা, তুমি ধরো এরকম একটা পাত, আমাদের একটা পাত আছে, এই পাতটা হচ্ছে জোড়া দেওয়া, একটা হচ্ছে তোমার এখানে হচ্ছে লোহা, আর এই পাশে হচ্ছে তোমার ধরো যে তামা, বুঝতে পারছো? এখন দেখা যাবে যদি আমি এই পাতটাকে গরম দিই, মানে তাপ দিই, এই পাতটাকে যদি আমি গরম বা তাপ দিই, তখন দেখা যায় তোমার এই পাতটা আসলে যখন বৃদ্ধি পাবে, তখন তো এক পাশে আসলে একটু বেশি বৃদ্ধি পাবে, মানে লোহা তামা তো সমান হারে বৃদ্ধি পাবে না, পাবে, কারণ দুইজনের দৈর্ঘ্য প্রসারণ সহগ তো ভিন্ন ভিন্ন। দৈর্ঘ্য প্রসারণ সহগ হয় কি উপাদানের না, উপাদান ভিন্ন হইলে দৈর্ঘ্য প্রসারণ সহগ ভিন্ন ভিন্ন হবে না? তাইলে কেউ আসলে একটু বেশি সম্প্রসারিত হবে, কেউ কম সম্প্রসারিত হবে। তো দেখা যায় তোমার এই যে ইয়েটা, তোমার এই যে পাতটা এরকম আসলে বাঁকা হয়ে আসলে প্রসারিত হয়। মানে যার প্রসারণ সহগ বেশি সে একটু বেশি প্রসারিত হবে, যার প্রসারণ সহগ কম সে আসলে একটু কম প্রসারিত হবে। বুঝতে পারছো কিনা? এটা দৈর্ঘ্য প্রসারণ সহগ একটা উদাহরণ, ইয়ে ছিল, একটা হচ্ছে এক্সপেরিমেন্ট ছিল, এটা তোমার আগের বইয়ে ছিল, এখন এগুলো আসলে কমাই দিছে। মানে তোমাকে তামা এবং লোহা একসাথে যদি রেখে তাপ দাও, দেখবা যে একটা একটু বাঁকা হয়ে গেছে পাতটা। কেন? কারণ দৈর্ঘ্য প্রসারণ সহগ কারো বেশি কারো কম। আচ্ছা, তাইলে আমার আচ্ছা, আর একটা জিনিস মনে রাখতে হবে, আরেকটা জিনিস এখানে কি মনে রাখতে হবে, এইখানে যে তাপমাত্রাটা,
এই এই সূত্র দিয়ে অঙ্কগুলা করতে এইখানে যেই তাপমাত্রা অবশ্যই কেলভিন স্কেলে থাকতে হবে। তাপমাত্রা অবশ্যই কেলভিন স্কেলে হতে হবে, কেলভিন স্কেলে। হ্যাঁ, তাপমাত্রা অবশ্যই কেলভিন স্কেলে না নিলে আসলে এই অঙ্কগুলো মিলবে না, অঙ্কগুলো হবে না। এটা এই সবগুলো ক্ষেত্রে কেলভিন স্কেলে নিয়ে তারপর তোমাকে হিসাব নিকাশটা করতে হবে। তাহলে আমি একটা তোমাদের বইয়েরই একটা এক্সাম্পল যদি আমি একটু সহজ ছোট করে দেখাই, অল্প সময় একটা এক্সাম্পল দেখাই, তারপর আমরা আয়তনের ক্ষেত্রফলে যাই। দেখো আমি গেলাম পরের পেজে গেলাম। আচ্ছা, তোমাকে একটা দিচ্ছে, তোমাকে সোজা কথা তোমার বইয়ের এক্সাম্পলটা আমি একটু চিত্র এঁকে দেখাই যে তোমার এইরকম একটা তার বলছে কি, তার বলছে যে তোমার 10 মিটার তার, এটা বলছে যে 10 মিটার একটা তার, 10 মিটার একটা তার, 10 মিটার তার হচ্ছে এটা তোমার আচ্ছা আমাকে ইয়ে করো, আমাকে একটু করেই দাও, আমি এটা একটু চেঞ্জ করে দিলাম। এটা হচ্ছে 300, এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াসে 10 মিটার তারকে যদি 150 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করা হয়, 150 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করা হয়, হ্যাঁ, তাইলে নতুন তারের দৈর্ঘ্য কত? উত্তপ্ত মানে তারের দৈর্ঘ্য কত? তারের দৈর্ঘ্য ইকুয়াল টু ওয়াট। তারের দৈর্ঘ্য এখানে হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ তারের, এখানে আলফা, আমি একবার আলফা দিয়ে দিলাম। তারের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে তোমার পার কেলভিন 23 ইন্টু তামার। আলফাটা তো অলওয়েজ দেয়া থাকবে না? হ্যাঁ, দেওয়া থাকবে বা বলে দিবে দৈর্ঘ্য প্রসারণ সহগ 23 ইন্টু, মানে যেটাই যার প্রসারণ সহগ সেটা দেওয়া থাকবে, তোমাকে মুখস্থ করতে হবে না। কেলভিন ইনভার্স। এবার আমাকে বলো তো, মানে খুব রাফলি আর কি লিখলাম যে 10 মিটার একটা তার ছিল, সেটাকে যদি তুমি 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করতে চাও, তাইলে তোমার বর্তমান দৈর্ঘ্য কত হবে? তার এখন নতুন দৈর্ঘ্য কত হবে? নতুন তারের মানে উত্তপ্ত তারের দৈর্ঘ্য কত হবে তাই বলো? কিভাবে করব? করে দিব নাকি করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের সূত্রটা দিয়ে, কিন্তু তার আগে আমি বলছিলাম যেহেতু যে তোমাকে আসলে এখানে আসলে কেলভিনে নিয়ে নিতে হবে, তাহলে তোমাকে একটু কেলভিনে নিয়ে যেতে হবে। তাহলে এখানে প্রথমে লিখতে হবে যে এখানে বা দেওয়া আছে লিখতে পারো, দেওয়া আছে লিখবো, পাশে লিখলে লিখতে হয় এখানে, সাইডে টান দিয়ে যদি লেখো, মানে সাইডে যদি টান দিয়ে তুমি লেখো তাহলে এখানে লিখতে হবে এখানে, আর যদি উপরে লেখো তাহলে সেখানে লিখতে হবে অবশ্যই দেওয়া আছে। হ্যাঁ, এটা এখানে না লিখে এখানে লিখবা হচ্ছে দেওয়া আছে, দেওয়া আছে তোমার আদি দৈর্ঘ্য, দৈর্ঘ্য L1 ইকুয়াল টু হচ্ছে তোমার 10 মিটার। তোমার তাপমাত্রা, আদি তাপমাত্রা T1 ইকুয়াল টু হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস রাখলে তো হবে না, এটাকে বলছি অবশ্যই কেলভিনে নিতে হবে। তাহলে আমি জানি ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নেওয়া খুবই সহজ। ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিতে শুধুমাত্র 273.15 যোগ করে দিলেই হয়, তাই না? ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিতে 273.15 যোগ করে দিলেই হবে। তাহলে এটা হবে 373.15 কেলভিন। আবার চূড়ান্ত তাপমাত্রা, T2 হচ্ছে কত? 150 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু হচ্ছে 150 প্লাস 273.15, এটা হচ্ছে কেলভিন। তাহলে এটা কত হবে? তোমার 0.153, 5 আর 7 হচ্ছে 12, 12 2 হাতে আমার 1, এই যোগ করতে পারতেছি না কেন, 400 এত কেলভিন। ওকে, তাহলে এটা যেহেতু পেয়েছি,
তাহলে এখন আমরা জানি, এখন আমরা যে সূত্রটা দিয়ে করে ফেলবো। এখন বলে নিতে হবে যে চূড়ান্ত দৈর্ঘ্য, অতএব চূড়ান্ত দৈর্ঘ্য কত? অতএব চূড়ান্ত দৈর্ঘ্য L2 সমান হোয়াট? এখন আমরা জানি, আমরা আচ্ছা দেওয়া আছে, এটাও লিখতে হবে তোমার কি বলে, দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা লিখে নিতে হবে, যে দৈর্ঘ্য প্রসারণ সহগ হ্যাঁ বলো স্যার এটার অ্যানসার কি 9.99885 হয়? হ্যাঁ হইতে পারে, আমি আসলে ভ্যালু চেঞ্জ করে দিছি, তো আমি এখন করার আগে বলতে পারবো না, বুঝছো? মানে এটা করবা, মানে আমি জাস্ট এটুকুই করে দিচ্ছি, তোমরা করে অ্যান্সার আসলে কত হয় দেখবা। মানে আমি আর বইয়ের মধ্যে দুই একটা এক্সাম্পল আছে, আমি একটু ভ্যালু চেঞ্জ করে দিয়েছি, তো এখন আমারও পক্ষেও আসলে বলা সম্ভব না এভাবে। ঠিক আছে, এর দেওয়া আছে হচ্ছে 23 × 10⁻⁻6। স্যার হ্যাঁ বলো। এই কি বলে এটার আলফার মধ্যে যে কে আছে এটার মান কত? আলফার মধ্যে কে আছে? ও এটা কে না তো, আচ্ছা আচ্ছা, এটা তোমাদের বলা হয় না, এটা একক, আলফার একক, এটা আমি বলতে, আচ্ছা তারপরে এখানে আমরা জানি যে আমি এটা দেখাচ্ছি, এটা দেখানো জরুরি। এটা হচ্ছে পার কেলভিন, এটা একক পার কেলভিন। এখন আমরা জানি দিয়ে করে ফেলবা তোমরা, এটা পারবা, আমরা জানি ডট 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 করে ফেলবো। এখন আমি এটার এককটা দেখাই, একক আলফা হচ্ছে কি, আলফা কোথা থেকে আসছিল? আলফা ইকুয়াল টু হচ্ছে তোমার L2 - L1, এখানে হচ্ছে তোমার L1 T2 - T1, তাই না? এটাই তো। তাহলে এখান থেকে আমরা কোনো কিছুর সূত্র জানলে অবশ্যই তার একক বের করতে পারি। তাহলে এর এককটা কি হয় দেখো তো, এর এককটা কি হবে? দেখো, উপরে কি, উপরে হচ্ছে দৈর্ঘ্যের পার্থক্য, তাই না? এটা হচ্ছে দৈর্ঘ্যের পার্থক্য। তো দৈর্ঘ্যের পার্থক্যের একক কি? অবশ্যই মিটারই হবে। এটা হচ্ছে আদি দৈর্ঘ্যের একক কি হবে? মিটারই হবে। আর এই তাপমাত্রাটার কি একক কি? তাপমাত্রার একক তো আমরা কেলভিন ধরছি, কেলভিন। তাহলে আমার এই এককগুলোকে যদি ধরি, উপরে থাকবে হচ্ছে মিটার, নিচে থাকবে হচ্ছে মিটার আর কেলভিন, নাকি? তাহলে এটাকে যদি তুমি এখন কাটাকাটি করো, মিটারে কাটাকাটি যায়, কেলভিনটা উপরে চলে আসবে, তাহলে এটা হবে হচ্ছে কেলভিন ইনভার্স 1। আচ্ছা ঠিক আছে, আমি কি বুঝতে পারছি? এটা হচ্ছে তোমার, আমি কি বোঝাইতে পারলাম কিনা? এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য প্রসারণ সহগের একক। এটাও পরীক্ষাতে এমসিকিউতে আসতো আগে, এখন তো এমসিকিউ নেই। তবে সমস্যা নেই, চিন্তা করো না, কারিকুলাম চেঞ্জ হবে আশা করা যাচ্ছে, এখন দেখা যাক। তো এই দৈর্ঘ্য প্রসারণ সহগের এটা হচ্ছে একক, বুঝতে পেরেছি? ওকে, তাইলে এখন যদি আমরা এটা করে ফেলবা, এখন যদি আমি একইভাবে আয়তন প্রসারণ সহগ এবং ক্ষেত্রফল প্রসারণ সহগটা আমি দেখে ফেলবো। তাই তো দেখি, এই দুটা সূত্র আমরা দেখে ফেলতে পারবো। এখন দেখো, আয়তন প্রসারণ মানে আগে ক্ষেত্রফল দেখি, ক্ষেত্রফল প্রসারণ কি? ক্ষেত্র বলতে আগে যেহেতু শুধু দৈর্ঘ্য ক্যালকুলেট করছি, এখন দৈর্ঘ্য আর প্রস্থ ক্যালকুলেট করব। হ্যাঁ, একটা বস্তুকে তাপ দিলে অবশ্যই এইটা দৈর্ঘ্যের দিকেও বাড়ে, প্রস্থের দিকেও বাড়ে। তার মানে এইখানের ক্ষেত্রফল যদি তোমার ধরো 100 মিটার স্কোয়ার থাকে, বা তুমি যদি বলো যে এটা হচ্ছে তোমার 100 মিটার স্কোয়ার এটার ক্ষেত্রফল, তাহলে এটা তাপ দিলে অবশ্যই এটা 200 মিটার স্কোয়ার হয়ে যেতে পারে, নাকি? এটা তাপ দিলে অবশ্যই 200 মিটার স্কোয়ার হয়ে যাইতে পারে। তো এখন শুধুমাত্র আমি ক্ষেত্রফলটাকে হিসাব করব না, আমি শুধুমাত্র দৈর্ঘ্য হিসাব করবো না, দৈর্ঘ্য হিসাব করব, সাথে সাথে প্রস্থ হিসাব করব। তো দৈর্ঘ্য প্রস্থ একসাথে হিসাব করলে সেটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ। একটা
যার দৈর্ঘ্য প্রস্থ দুইটাই আছে তার আসলে ক্ষেত্রফলই হিসাব আমরা করি। তো এটার ক্ষেত্রে কী হবে, একইভাবে ঠিক আগে যেই প্রসেসটা আমরা ফলো করছি, যে এটার ধরলাম আদি দৈর্ঘ্য হচ্ছে A1, চূড়ান্ত দৈর্ঘ্য হচ্ছে A2, আদি তাপমাত্রা হচ্ছে T1, চূড়ান্ত তাপমাত্রা হচ্ছে T2। হ্যাঁ, তো ফাইনালি এর দৈর্ঘ্য প্রসারণ সহগ, কী হবে, একইভাবে দৈর্ঘ্য প্রসারণ সহগ, এটা ক্ষেত্রফল প্রসারণ সহগকে হচ্ছে বিটা দিয়ে প্রকাশ করা হয়। বিটাকে লেখে এইভাবে, বি এর মতো এইরকম আর কি। হ্যাঁ, এইরকম একটু বড় করে মানে বের করে বি এর মতো বিটা। তো বিটা ইকুয়াল টু ওই একইভাবে উপরে থাকবে হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন, মানে A2 মাইনাস A1, আর নিচে থাকবে হচ্ছে আদি ক্ষেত্রফল ইনটু তাপমাত্রার পরিবর্তন T2 মাইনাস T1। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ সহগ। তাহলে আমাকে বলো তো এই ক্ষেত্রফল প্রসারণ সহগের একক কি হবে? ক্ষেত্রফল প্রসারণ সহগের একক কি হবে? কি অবস্থা বলো? মিটার স্কয়ার। মিটার স্কয়ার। কেন মিটার স্কয়ার? করে দেখো না। করে দেখো। স্যার কেলভিন ইউনিভার্স 1। হ্যাঁ, কেলভিন ইউনিভার্স 1, রাইট। দেখো এটার এককও যদি আমি বের করি, মানের কথা বাদ দিলাম, মান তো এখানে থেকেই গেল, আমি যে উপরে একক কাটাকাটি করি, উপরে হবে মিটার স্কয়ার, নিচেও হবে মিটার স্কয়ার, আর এটা হবে কেলভিন ইনভার্স 1। তাহলে মিটার স্কয়ারে কাটা, ফাইনালি থাকবে হচ্ছে সামথিং কেলভিন ইনভার্স 1। তাহলে এটার এককও হচ্ছে কেলভিন ইনভার্স 1, মানে কেলভিন ইনভার্স 1। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল প্রসারণ সহগ হচ্ছে এইটা। তাহলে ক্ষেত্রফল প্রসারণ সহগ হচ্ছে কোনো আয়তাকার কি বলে, বর্গাকার বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইলে এর উপাদানের বাড়ালে কি বলে, এর ক্ষেত্রফলের ঠিক যত অংশের পরিবর্তন হয় তাকেই বলে ওই বস্তুর উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ। এই সংজ্ঞাগুলো দেখে আমি হচ্ছে সবগুলো সংজ্ঞা দিয়ে দেওয়া যায় কিনা তোমাদের, মানে এই সংজ্ঞাগুলো আসলে জরুরি। কোনো কিছু নিয়ে আসলে সংজ্ঞাগুলো লিখে তারপরে তুমি যদি তোমার নিচে ডিটেলসগুলো লেখা শুরু করো, তাহলে খাতাটা খুব সুন্দর সাজানো হয়, মার্ক ভালো বুস্ট হয় আর কি। ওকে, তাহলে দেখো ক্ষেত্র প্রসারণ সহগ হচ্ছে এইটা। এখন আয়তন প্রসারণ সহগ দেখো। আয়তন প্রসারণ একইভাবে, আয়তন প্রসারণ। আচ্ছা, আয়তন প্রসারণ কি? তিনটাই থাকবে। আয়তন প্রসারণ হচ্ছে ঘনবস্তুর ক্ষেত্রে হিসাব করতে হয়। ঘনবস্তু, এই ধরো ঘনবস্তু কেমন দেখতে, এরকম না, যার হচ্ছে দৈর্ঘ্য আছে, প্রস্থও আছে, আবার হচ্ছে উচ্চতাও আছে। হ্যাঁ, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই থাকবে, মানে এ কিউ। এটা ছিল হচ্ছে A1 কিউ, আর এটা একটু বড় হয়ে গেলে হচ্ছে, এটাই একটু বড় হয়ে গেলে হচ্ছে A2 কিউ। এই সরি, আমি কি বলি, এ দিয়ে কেন আমি প্রকাশ করবো এটাকে, ইথে কি বলে, কন্ট্রোল অল্টার জেড, এই মুছে যাচ্ছে কেন, এটা ভি দিয়ে প্রকাশ করব আমরা। আচ্ছা, এটা V1, এটা হচ্ছে V2, এটা একটু বড় হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই থাকবে। তাহলে একইভাবে এই আয়তন কি বলে, আয়তন প্রসারণ সহগকে আসলে গামা দিয়ে প্রকাশ করা হয়। গামা এইভাবে লেখে, গামাটা আসলে ওয়াই এর মতো, বুঝছো, এই যে ওয়াই এর মতো, আবার তোমার এইভাবে লেখে আর কি। তো বারবার লিখে দেখাচ্ছি, গামাটা মনে হয় লেখা, ওই যে গামা রশ্মি শিখছি না আমরা, বিটা গামা রশ্মি, ওইখান থেকে আর কি, ওই গামাটাই এই গামা ইকুয়াল টু তোমার একইভাবে আয়তনের প্রসারণ V2 মাইনাস V1,
বাই হচ্ছে তোমার v1 ইন্টু t2 মাইনাস t1, ঠিক আছে, t2 মাইনাস t1 এভাবে বের করতে হবে। তাহলে এখান থেকে আমি যদি বা দিয়ে করি তাহলে তোমার বের করা যেতে পারে তোমার v2 মাইনাস v1 ইকুয়াল টু গামা v1 বাই t2 মাইনাস t1। এটা না দিলেও হয়, এটা আসলে না দিলেও হবে। ওকে, এখন অনেক সময় তোমাকে সরাসরি দৈর্ঘ্য আয়তন পরিবর্তন বের করতে বলে। সরাসরি যদি তোমাকে কখন আয়তন পরিবর্তন বের করতে বলে তাহলে এটা বের করবা। আর যদি বলে চূড়ান্ত আয়তন কত, চূড়ান্ত আয়তন, হ্যাঁ চূড়ান্ত, যদি বলে চূড়ান্ত আয়তন কত তাহলে বের করবো হচ্ছে v2 এই পাশে রাখবা। তাহলে v1 প্লাস v1 ইন্টু t2 মাইনাস t1। আমি বুঝাইতে পারছি যে চূড়ান্ত আয়তন বলে তাহলে v2 বের করবো আমরা। আর যদি বলে যে আয়তনের পার্থক্য বের করো তাহলে তো এই পুরোটাই আমি বের করবো নাকি। তাহলে যদি বেস সূত্র এটাকে বসায় তারপরে তোমাকে যেটা বের করতে বলে সেটা তোমাকে বের করতে হবে। আর বাকি উপরে v1 ব্র্যাকেটের ভিতরে যে t2 মাইনাস t1 হবে না এখানে, হ্যাঁ t1, সরি t1, হ্যাঁ বয়স হয়ে গেছে তো বুঝছো, ভুলে যাই, দেখি না কিছু চোখে। আচ্ছা, এখন তোমাদের আর ছোট্ট একটু জিনিস আমি দেই, আর একটু ছোট জিনিস পড়ায় দেই, যেটা এইটুকু যদি বোঝো তাহলে আপাতত হবে। এখন এই তোমার কি বলে আলফা বিটা গামার মধ্যে একটা সম্পর্ক আছে, বুঝছো? আলফা বিটা গামা বা আয়তন প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে। যেহেতু দৈর্ঘ্যটা হচ্ছে শুধু দৈর্ঘ্যটা ক্যালকুলেট করা হয়, আর আয়তনে গিয়ে ক্ষেত্রফলে গিয়ে হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটা ক্যালকুলেট করা হয়। তো দেখা যায় এই এই দৈর্ঘ্যটা হচ্ছে আলফা, তাই না, আলফা। তো বিটার ক্ষেত্রে কি হয়, এই দুইবার দৈর্ঘ্য ক্যালকুলেট করা হয়, একবার এই পাশের দৈর্ঘ্য ক্যালকুলেট করা হয়, একবার এই পাশের দৈর্ঘ্য ক্যালকুলেট করা হয়। তো দেখা যায় ক্ষেত্রফল প্রসারণ সহ বিটা ইকুয়াল টু 2 আলফা, বুঝতে পারছো? আবার উচ্চতা দৈর্ঘ্য তোমার আয়তন প্রসারণ সহ কি তোমার এখানে আরেকটা আলফা ক্যালকুলেট করা হয়, তাই না, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা। তাহলে দেখা যায় গামা ইকুয়াল টু 3 আলফা, বুঝতে পারছি? দুইটা আলফা মিলে হচ্ছে বিটা হয়, আর তিনটা আলফা মিলে হচ্ছে গামা হয়, বুঝতে পারছো? তাহলে তোমাকে যদি কখনো দৈর্ঘ্য প্রসারণ সহগ দিয়ে ওই বস্তুটার চূড়ান্ত আয়তন বের করতে বলে, বের করতে পারবা না। তোমাকে দিয়ে দিবে আলফা, আলফা থেকে তোমাকে গামা বের করে নিতে হবে। তোমাকে দিয়ে দিবে আলফা, আলফা থেকে তোমাকে বিটা বের করে নিতে হবে। বা তোমাকে দিয়ে দিবে বিটা, বিটা থেকে তোমাকে আলফা বের করে নিতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি? তো সেইভাবে তোমাকে ম্যাথটা সলভ করতে হবে। তোমার বইয়ে যে এক্সাম্পলগুলো আছে একটু দেখো, বেশ কিছু এক্সাম্পল আছে, আমি যেটুকু পড়াইছি সেখানে পরেই ঠিক তুমি 3-4টা এক্সাম্পল পাবা, বেশিরভাগই বুঝবা। তো আমার আরেকটা হোমওয়ার্ক থাকলো, আরেকটা হোমওয়ার্ক আমি দিই। দেখো এখানে তোমার আমাকে গামা ইকুয়াল টু হোয়াট বিটা এটা আমাকে বের করে আমাকে পাঠাবা, বুঝছো? তুমি তো জানো গামা সমান আলফা জানো, বিটা সমান আলফা জানো। এখন আমাকে বের করে দিবা যে তোমার গামা আর বিটার মধ্যে সম্পর্ক কি, গামা আর বিটার থেকে কনভার্ট করা যায় কিনা। বুঝতে পারছো তো আমার প্রশ্নটা? গামা ইকুয়াল টু ড্যাশ বিটা, এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক, বুঝতে পারছো? স্যার একটা কোশ্চেন ছিল। বলো। তা কালকে কি পড়াবেন স্কুলে? কালকে কি পড়াবো? কালকে কি তোমরা কি সবাই আসবা? সবাই যদি আসো সেক্ষেত্রে ভেবে দেখবো, বুঝছো? স্যার আমাদের শালম স্যারের কাছে পড়া আছে মেবি। হ্যাঁ কালকে শালম স্যারের কাছে পড়া আছে। কালকে শালম স্যারের কাছে পড়া আছে। আচ্ছা, সবাই শুরু করলে আমরাও তো পড়ানো তো আমার সমস্যা নেই, কিন্তু সবাই তো আসতেছে না, এর জন্য আমরা একটু ডিলে করতেছি। এমন এটা হইতে পারে যে তোমরা এই উইকটা আরও একটা দিন তোমরা অনলাইনেই পড়তে পারো, তারপরে নেক্সট উইক থেকে একবারে শনিবার থেকে শুরু করতে পারো, এইটা করতে পারো। বা
অ্যাজ ইউ জি উইশ, স্যার এটা ভালো হয়। অ্যাজ ইউ উইশ, মানে যেটা তোমরা, কারণ এখন আসলে স্কুলের পরিস্থিতি যে সবাই আসতেছে এমন না, একজন দুইজন, ক্লাসে 3জন 4জন করেছিল আজকে বেশিরভাগ ক্লাসে। তাহলে শনিবার থেকে শুরু করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হোক। তোমার আরেকটা ক্লাস, কারণ আমাদের এই চ্যাপ্টারটা আসলে ফিজিক্যাল ক্লাস লাগবে আর কি, তোমার অফলাইন ক্লাস, কারণ এখানে ম্যাথ প্রচুর, এটা ফিজিক্সের চ্যাপ্টার তো খুব ম্যাথ ট্যাথ প্রচুর আছে, শিট টিটও লাগবে তোমার। এগুলো প্র্যাকটিস করতে থাকো, যেই পর্যন্ত দেখাইছি তুমি মোটামুটি এখানে কিছু ম্যাথও তল পথের প্রসারণের আগ পর্যন্ত, তুমি পেজ নাম্বার মোটামুটি 36 পর্যন্ত তুমি অনেক ম্যাথটা প্র্যাকটিস করতে পারবা। তারপর আমরা আবার এখানে যা যা বাকি আছে সেগুলো আমরা দেখাবো, ঠিক আছে? আর এই হোমওয়ার্ক দুটো করে আমাকে পাঠাও, আমি দেখে দিব। আজকে এতটুকুই থাকবে, ওকে? স্যার আপনি কি কালকে অনলাইনে পড়াবেন? কালকে না, পরশুদিন পড়াবো, নাকি পরশুদিন অনলাইনে পড়াবো, ঠিক আছে? পরশুদিন, ওকে, ঠিক আছে।